মডেল টেস্ট নাম্বার 2, যে কখন দেওয়ানি আদালত কোনো মোকদ্দমা একতরফা নিষ্পত্তিতে অগ্রসর হতে পারে। 9 আদেশের 6 বিধি মতে সমন যথারীতি জারি হয়েছে তাহলে আদালত একতরফা বিচার নিষ্পত্তিতে অগ্রসর হতে পারে। শুধুমাত্র বাদী হাজির হলে যে ক্ষেত্রে পদ্ধতি সেটা হচ্ছে 9 আদেশের 6 বিধি। 6-এর 1-এর বিধি অনুযায়ী যখন কোনো সমন যথারীতি জারি হয়ে থাকে, বিবাদী অনুপস্থিত থাকে, তখন একতরফা নিষ্পত্তি হবে। তাহলে দেওয়ানি কার্যবিধি 1908-এর 6 আদেশের 1-এর উপবিধি অনুযায়ী যখন কোনো সমন যথারীতি জারি হয়ে থাকে, বিবাদী অনুপস্থিত থাকে, তখন একতরফা নিষ্পত্তি হবে। তাহলে কে একতরফা ডিগ্রি বাতিলের জন্য আবেদন করতে পারে? একতরফা ডিগ্রি বাতিলের জন্য বিবাদী আবেদন করতে পারে, সেটা হচ্ছে 30 দিনের মধ্যে আবেদন করতে হবে এবং সেটা 9 আদেশের 13 বিধি অনুযায়ী বিবাদী 30 দিনের মধ্যে 3000 টাকা যদি সরাসরি আবেদন করে, তো 9 আদেশের 13 বিধি অনুযায়ী 3000 টাকা দিয়ে সরাসরি একতরফা ডিগ্রির আবেদন খারিজ করার জন্য আবেদন করতে পারে। আর কখন আদালত একতরফা ডিগ্রি বাতিল করতে পারে, দেওয়ানি কার্যবিধি 1908-এর সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে আলোচনা করবেন। যদি 9 আদেশের 13 বিধি অনুযায়ী বিবাদী আদালতের নিয়ম অনুযায়ী যদি আবেদন করে, তাহলে আদালত অবশ্যই সেটা 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। আর 30 দিনের মধ্যে আবেদন করলে আদালত একতরফা ডিগ্রি বাতিল করতে পারে। সেই সাথে যদি সে সরাসরি আবেদন খারিজ চায়, একতরফা ডিগ্রি যদি সরাসরি খারিজ চায়, সেক্ষেত্রে 3000 টাকা আদালত ফি দিয়ে সরাসরি সেটা খারিজ করতে পারবে। তো একটা প্রশ্নবোধক সেটা হচ্ছে যে ফরিদপুর সহকারী আদালতে ক্ষয়ের বিরুদ্ধে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করে। শুনানির জন্য ধার্য তারিখে উপস্থিত থাকে, কিন্তু কয়ের অনুপস্থিতিতে মোকদ্দমাটি খারিজ হয়। উক্ত খারিজ আদেশ রহিতের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে, দেওয়ানি কার্যবিধি 1908-এর সংশ্লিষ্ট বিধানাবলীকে আলোচনা করব। তাহলে ফরিদপুর সহকারী জজ আদালতে ক্ষয়ের বিরুদ্ধে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করে। শুনানির জন্য ধার্য তারিখে উপস্থিত থাকে, কিন্তু কয়ের অনুপস্থিতিতে মোকদ্দমাটি খারিজ হয়। উক্ত খারিজ আদেশ রহিতের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে, দেওয়ানি কার্যবিধি 1908-এর সংশ্লিষ্ট বিধান আলোকে আলোচনা করব। তাহলে একতরফা ডিগ্রি খারিজের জন্য 9 আদেশের 4 বিধি মতে নতুন মামলা করতে পারবে। যদি একতরফা ডিগ্রি যদি খারিজ হয়, তো বিবাদী 9 আদেশের 4 বিধি মতে নতুন মামলা করতে পারবে। আর 9 আদেশের 9 বিধি মতে মামলা খারিজের দরখাস্ত করতে পারবে, বা 163 অনুচ্ছেদ মতে বাংলাদেশ আইন 1908-এর 163 অনুচ্ছেদ মতে 30 দিনের মধ্যে মামলাটা খারিজের জন্য আবেদন করতে পারবে। তো দেওয়ানি কার্যবিধি 1908-এর 51 ধারা মতে ডিগ্রি জারির উপায়সমূহ বর্ণনা করুন। দেওয়ানি কার্যবিধি 1908-এর 51 ধারা মতে ডিগ্রি জারির উপায়সমূহ বর্ণনা করুন। 51 ধারায় ডিগ্রি জারির উপায়সমূহ হচ্ছে: অর্পণের দ্বারা ডিগ্রি জারি করতে পারে, যে কোনো সম্পত্তি ক্রয় করে বা বিক্রয় করে ডিগ্রি জারি কার্যকর করতে পারে, আবার রিসিভার নিয়োগ করে ডিগ্রি জারি কার্যকর করতে পারে, বা অন্য যে কোনো পন্থায়, যে পন্থা আদালতের জন্য উপযোগী মনে হবে সেই পন্থা অবলম্বন করে আদালত ডিগ্রি জারি করতে পারে। একটি দেওয়ানি মামলা ক্ষয়ের বিরুদ্ধে দখল উদ্ধারের ডিগ্রি পাবে। আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কে দখল প্রদান করেননি, সঙ্গত কারণে ক্ষয়ের বিরুদ্ধে ডিগ্রি জারির মামলা করেন। আদালতে নাজির ক্ষয়ের সম্পত্তির পরিবর্তে গয়ের মালিকানাধীন সম্পত্তি দখল কে বুঝিয়ে দেন এবং আদালত উক্ত জারি মামলা ক্ষয়ের অনুকূলে নিষ্পত্তি করেন। আদালত উক্ত আদেশ সংক্ষুব্ধ হয়ে গয়ের উক্ত জমির দখল ফেরত পাওয়ার কোনো সুযোগ আছে কি, সংক্ষেপে আলোচনা করুন। অবশ্যই সুযোগ আছে। 21 আদেশের 100 বিধি মতে এবং 101 বিধি মতে এটা অভিযোগ দিতে হবে। তো 100 বিধিতে বলা আছে যে ডিগ্রি দায়ের কর্তৃক
বেদখল হলে বা 101-এ বলা আছে যে প্রকৃত দাবিদার দখল পুনঃপ্রতিষ্ঠার জন্য মামলা দায়ের করতে পারবে। এখন ডিগ্রি জারির জন্য যে সম্পত্তিটা প্রয়োগ করা হয়েছে ওই সম্পত্তিটা যদি অন্য কোনো কারো সম্পত্তি হয় বা অন্য কারো সম্পত্তি মালিকানা থাকে, সেই ক্ষেত্রে আদালতে আবেদন করতে হবে 30 দিনের মধ্যে, এবং সেই আদালতে আবেদন করতে হবে 21 আদেশের 100 বিধি মতে। যদি এটা ডিগ্রি জারির সম্পত্তি হয় তাহলে 100 বিধি মতে আবেদন করতে হবে। যদি ডিগ্রি জারির সম্পত্তি না হয় তাহলে 101 বিধি মতে যে প্রকৃত মালিক, যা আমার মানে একজনের জমি বুঝে না দিয়ে অন্য জমি বুঝে দিয়েছে, সেক্ষেত্রে তাকে আবেদন করতে হবে। কয় একজন আইনজীবী কয় তার মক্কেল একজন হিন্দু বিধবা খকে ক্ষয়ের পাওনাদারগণকে প্রতারণা করার উদ্দেশ্যে সম্পত্তি তার ব্যবহারে তার বরাবর হস্তান্তর নিমিত্তে প্ররোচিত করল। এই ক্ষেত্রে ক ও খ আইনগত দায় আলোচনা করুন, আইনের সুনির্দিষ্ট বিধান উল্লেখ করুন। তার মানে একজন আইনজীবী ক, তার মক্কেল একজন হিন্দু বিধবা খ। এখন খকে তার মানে ক্ষয়ের পাওনাদারকে প্রতারণা করার উদ্দেশ্যে আইনজীবী ককে বলে যে তুমি আমাকে জমিগুলো নাম করে দাও। সেই জমিগুলো নামে করে নিচে নেওয়ার পরে আর সে ওই জমিগুলো হিন্দু বিধবা খকে আর দেয় না। তো সেক্ষেত্রে হিন্দু বিধবা আইনজীবীর বিরুদ্ধে কি করতে পারবে? এখানে বলা আছে যে সুনির্দিষ্ট প্রতিকারের 1977-এর 25 ধারা মতে, মানে এটা হচ্ছে যে সে বাতিলযোগ্য একটা চুক্তি, মানে অর্থাৎ এটা বলা আছে চুক্তি বাতিল, মানে 25 ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1977-এর 24 ধারার মতো চুক্তি বাতিলের জন্য আবেদন করতে পারবে। এবং 39 ধারা মতে সে সরাসরি এই চুক্তিটা বাতিলের জন্য যদি দলিল করে দিয়ে থাকে দলিল বাতিলের জন্য আবেদন করতে পারবে। তাহলে তাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1977-এর 25 এবং 39 ধারা অনুযায়ী মামলা দায়ের করতে হবে। নিজাম জামালের নাম চাল করে অন্য ব্যক্তিকে জামাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে হাজির করে জামালের 1 খণ্ড জমি বাবদ দলিল করে রাখে। জামাল এই জাল দলিলের বিষয়ে পরে জানতে পারে। এই ক্ষেত্রে জামালের আইনগত পদক্ষেপ কি, আইনের বিধান উল্লেখ করে আলোচনা করবে। তো 39 ধারার মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইন যদি এই ধরনের ঘটনা ঘটে, মানে একজনকে মকবুল বানানোর পর, মানে একজন মকবুল নামে একজন ব্যক্তি বা আবুল নামে একজন ব্যক্তি, এখন আবুল নামে একজন ব্যক্তি, এখন সে প্রকৃত ব্যক্তি না হয়ে কালাম নামে এক ব্যক্তিকে নিয়ে গেছে রেজিস্ট্রি সেটেলমেন্ট অফিসে বা ভূমি অফিসে নিয়ে যা বলছে যে এটা হলো আবুল। এখন সে আবুল পরিচয়তে জমি নামে করে দিচ্ছে, সেটা আপনি পরে জানতে পারছেন যে আপনার জমি কেউ নামে করে নিয়ে আসছে। সেক্ষেত্রে আপনার করণীয়টা কি? আপনি কী করতে পারবেন? সুনির্দিষ্ট প্রতিকারের 1877-এর 39 ধারার মধ্যে আপনি দলিল বাতিলে মামলা করতে পারবেন। কোনো আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ সংগঠনের সংবাদ প্রাপ্তির পর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কি? তাহলে ফৌজদারি কার্যবিধি 1898-এর 114 ধারা অনুযায়ী এখন আমলযোগ্য মামলার ক্ষেত্রে সংবাদ মূলত পুলিশ রেজলিউশন অফ বেঙ্গল 1943 অনুযায়ী তারা এটাকে লিপিবদ্ধ করে, এবং যদি এটা যথাযথভাবে সত্য হয়ে থাকে এবং সঠিকতা বা যথার্থতা খুঁজে পায়, সেক্ষেত্রে তারা এটাকে এফআইআর আন্ডারে বা প্রাথমিক বিবরণী তথ্য হিসেবে তারা লিপিবদ্ধ করে। সেটা হচ্ছে ফর্ম নাম্বার, বিপি ফর্ম নাম্বার হচ্ছে 65 এবং এটা হচ্ছে 155 ধারা আমলযোগ্য অযোগ্য, মানে আমল অযোগ্য মামলা সংবাদের ক্ষেত্রে পদ্ধতি। তাহলে কোনো আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ সংবাদ প্রাপ্তির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথমে এটাকে পিআরবি 1943 নম্বর ফর্মে যে রেজিস্ট্রেশন বই থাকে সেই বইটার মধ্যে লিপিবদ্ধ করবে। করার পরে এটাকে তদন্ত করার জন্য তারা যায়। যদি তদন্ত সত্যতা খুঁজে পায়, সেক্ষেত্রে আদালত কী করবে, যে বিপি ফর্ম নাম্বার, অর্থাৎ বিপি ফর্ম নাম্বার বাংলাদেশ পুলিশ যে ফর্ম নাম্বার আছে ওটা 65-তে লিপিবদ্ধ করবে। করার পর এটা তখন এফআইআর অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, মানে প্রাথমিক তথ্য বিবরণ হিসেবে সম্পৃক্ত হবে। কখন তল্লাশি পরোয়ানা জারি করা যায়, কোন স্থানে মুদ্রা বা স্ট্যাম্প জাল করার যন্ত্রপাতি আছে, এই মর্মের সন্দেহ হলে উক্ত স্থানে তল্লাশি করার পদ্ধতি কী? তাহলে 96 ধারায় ফৌজদারি কার্যবিধি 1898-এর 96 ধারায় বলা আছে যে তল্লাশি পরোয়ানা যখন জারি করা
যায়। আর 103 ধারায় বলা আছে যে তল্লাশি পরোয়ানা জারি করার জন্য কয়েকজন স্থানীয় অধিবাসী যারা ওখানে বসবাস করে তার গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে সেখানে তল্লাশি করা যায় এবং কি কি জব্দ করলো এবং কোন কোন বিষয়ে তারা জব্দ করছে সেগুলো তারা একটা লিপিবদ্ধ করবে এবং প্রয়োজন বোধে যে স্থানে তল্লাশি করবে সেই স্থানের যে মালিক, সেই মালিকের প্রতিনিধিকে তারা রাখতে পারবে। সেটা হলো ফৌজদারি কার্যবিধি 1898 103 ধারা মতে। পুলিশ ক এবং ক্ষয়ের বিরুদ্ধে দায়রা আদালতে বিচার্য অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল করে। দায়রা আদালত বিচার করে রাষ্ট্রপক্ষ মামলাটি অধিকতর তদন্তের জন্য আবেদন করেন এবং জানান যে পূর্বে তদন্ত সঠিক হয়নি। আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আবেদনটির উপর সম্ভাব্য সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করব। যে ফৌজদারি কার্যবিধি 1898 173 3B অনুযায়ী 3B ধারা অনুযায়ী যদি কোনো তদন্ত যদি সন্দেহ হয় বা যদি সেটা যদি ভিকটিমের যদি মনোমত না হয়, তাহলে ভিকটিম যে আদালতের মামলা চলমান থাকবে সেই আদালতে সে আবেদন করতে পারে এবং সেই আবেদনের প্রেক্ষিতে কী করবে আদালত, তখন 173 3B অনুযায়ী অধিকতর তদন্তের জন্য তখন একটা ব্যবস্থা করতে পারবে। অধিকতর তদন্তের জন্য একটা আবেদন করতে পারবে। তো এখন বিষয়টা হলো যে যখন আদালত দেখবে যে এখানে অধিকতর তদন্ত করার প্রয়োজন আছে, তখন আদালত অধিকতর তদন্তের জন্য ফৌজদারি কার্যবিধি 1898 3B 173 3B অনুযায়ী অধিকতর তদন্তের জন্য নির্দেশ দিতে পারে। তাহলে যদি ভিকটিমের যদি মন মতো না হয় কোনো তদন্তের উপর, তাহলে সেক্ষেত্রে আদালত করতে পারবে কি, তখন সেক্ষেত্রে আদালত 173 3B অনুযায়ী অধিকতর তদন্তের জন্য আবেদন করতে পারবে এবং সেক্ষেত্রে আদালত অধিকতর তদন্ত আদেশ দিতে পারে। প্রশ্নটা আরো বলি যে পুলিশ ক এবং ক্ষয়ের বিরুদ্ধে দায়রা আদালতে বিচার্য অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল করে। দায়রা আদালতে বিচার করে রাষ্ট্রপক্ষ মামলাটি অধিকতর তদন্তের জন্য আবেদন করেন এবং জানান যে পূর্বে তদন্ত সঠিক হয়নি। আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আবেদনটির ওপর সম্ভাব্য সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করব। তাহলে 173 3B অনুযায়ী অধিকতর তদন্ত নির্দেশ দিতে পারেন। তাহলে দায়রা আদালত, আমরা জানি যে ফৌজদারি কার্যবিধি 1898 9 ধারায় দায়রা আদালতের কার্যাবলী বা দায়রা আদালতের বিভাগ বা দায়রা আদালতের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা আছে এবং দায়রা আদালত যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে সেটা হচ্ছে 265 A থেকে 265 L ধারা পর্যন্ত। এবং 9(1) ধারাতে বলা আছে যে প্রতিটা জেলাতে একটা দায়রা বিভাগ থাকবে। আর 9(3) ধারা অনুযায়ী 3 উপধারা অনুযায়ী যে প্রতিটা দায়রা আদালতে অতিরিক্ত দায়রা আদালত থাকবে। আর 9(3) উপধারা অনুযায়ী মানে 9(3) উপধারা অনুযায়ী যুগ্ম দায়রা আদালত থাকবে। অর্থাৎ যে জেলায় দায়রা আদালত থাকবে সে জেলায় 9(3) উপবিধি অনুযায়ী অতিরিক্ত দায়রা আদালত থাকবে। তারপর 9(3) উপবিধি অনুযায়ী সে আদালতে আবার যুগ্ম দায়রা আদালত থাকবে। তাহলে দায়রা আদালতে যদি মামলাটা বিচারাধীন থাকে সেক্ষেত্রে দায়রা আদালত যদি অধিকতর তদন্তের আদেশ দান করে তাহলে সেটা ফৌজদারি কার্যবিধি 1898 173 3B অনুযায়ী সে আদেশটা দিতে পারে। তো দায়রা আদালতের শ্রেণীবিভাগ এবং এদের দণ্ড প্রদানের ক্ষমতা আলোচনা করব। যে ফৌজদারি কার্যবিধি 1898 মানে 31 ধারা মতে যে দায়রা আদালত যে কোনো দণ্ড দিতে পারে। আর 31(3) উপধারা অনুযায়ী যে 10 বছরের নিচের কারাদণ্ড
দিতে পারবেন, অর্থাৎ দায়রা আদালত যে কোনো দণ্ড, অর্থাৎ 31 ধারার মতে দায়রা আদালত যে কোনো দণ্ড দিতে পারেন। আর ফৌজদারি কার্যবিধি 1898 বিধান অনুযায়ী দায়রা আদালত কর্তৃক অনুসৃত পদ্ধতি বর্ণনা করে। তাহলে দায়রা আদালত কি পদ্ধতি অনুসরণ করে, মানে বিচার প্রক্রিয়া যখন কোনো মামলা যখন দায়রা আদালতে বিচারাধীন হয় বা দায়রা আদালতে চলে কোনো মামলা, সেই মামলাটা কোন কোন প্রক্রিয়া বা কী ধরনের প্রক্রিয়া অবলম্বন করবে বা কোনটার পর কোনটা আসবে, সেটা হচ্ছে যে 265A থেকে 265L ধারার মধ্যে এই বিষয়টা উল্লেখ করা আছে, যে একটা মামলা কীভাবে চলবে এবং কার কোনটা কখন সাক্ষী হবে, কখন সাক্ষীর তারিখ হবে, তারপরে প্রথম বক্তব্য কে উপস্থাপন করবে, এই বিষয়গুলো একটার পর একটা চলে আসে। সেটা হচ্ছে 265A থেকে 265L ধারা পর্যন্ত। আর দণ্ডবিধি 299 এবং 300 ধারায় সংজ্ঞায়িত অপরাধগুলোর পার্থক্য আলোচনা করব। তাহলে আমরা জানি যে দণ্ডবিধি 1860-এর 299 ধারা রয়েছে অপরাধজনক নরহত্যা, যেটাকে কালপাবল হোমোসাইড বলা হয়, এটা আছে 299 ধারায়। আর 300 ধারায় আছে খুন বা যেটাকে বলে মার্ডার। তাহলে 299 ধারায় যে 299 ধারায় যে অপরাধজনক নরহত্যা যেটা হবে, যদি অপরাধজনক নরহত্যা প্রমাণিত হয় তাহলে এটার বিচার হবে 304 ধারায়, এটার বিচার হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের বা 7 বছর বা যে কোনো বর্ণনা দণ্ড, যে কোনো বর্ণনা কারাদণ্ড হতে পারে। আর খুন বলে গণ্য নহে এইরূপ দণ্ডনীয় নরহত্যা হচ্ছে অপরাধজনক নরহত্যা বা কালপাবল হোমোসাইড। আর 308-এ বলা আছে যে দণ্ডযোগ্য নরহত্যার সংগঠনের উদ্যোগ, তার মানে দণ্ডযোগ্য অর্থাৎ দণ্ডযোগ্য নরহত্যার উদ্যোগ, যদি আপনি কোনো কাউকে যে হত্যা করার উদ্যোগ গ্রহণ করেন বা যদি সে যদি নাও মারা যায়, সেক্ষেত্রে 308 ধারা অনুযায়ী এটার বিচার হবে। আর 300 ধারায় আছে হলো খুন, আর 302 ধারায় আছে খুনের শাস্তি। এই 302 ধারায় খুনের শাস্তি হচ্ছে যাবজ্জীবন, ফাঁসি অথবা মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। আর 303 ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হয় এবং সে যদি কোনো অপরাধ করে, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত যদি ব্যক্তি হয় 303 ধারায় এবং সে যদি কোনো অপরাধ করে, তাহলে সরাসরি তার মৃত্যুদণ্ড হবে। আর 307 ধারায় বলা আছে যে খুনের প্রচেষ্টা, যদি খুনের প্রচেষ্টা যদি কোনো কিছু উদ্যোগ, মানে 308 এবং 307 এগুলো পাশাপাশি ধারা, যদি খুনের প্রচেষ্টা কেউ করে থাকে তাহলে তার এটা দণ্ডনীয় নরহত্যা হিসেবে আখ্যায়িত হবে। এবং 310-এ বলা আছে ঠক। আর 311-তে বলা আছে শাস্তি, মানে ঠকের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছর সর্বনিম্ন কারাদণ্ড হবে। এখন দায়রা আদালত যে বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করে 265 ফৌজদারি কার্যবিধি 1898-এর 265A থেকে 265L ধারা পর্যন্ত, সেই প্রক্রিয়াটা কীরকম? এই প্রক্রিয়াটা হচ্ছে 265-তে আছে যে পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবে। আর 265-বিতে বলা আছে যে অভিযোগকারীর পক্ষে বক্তব্য শুরু। আর 265-সিতে বলা আছে যে অব্যাহতি, যদি দেখে যে এই মামলাটা চলার, দায়রা আদালত যদি দেখে যে এই মামলা পরিচালনা করার কোনো কারণ নাই, সেক্ষেত্রে অব্যাহতি সে আদালতে সে কী করবে, সেটা 265-সি ধারা অনুযায়ী আসামিকে অব্যাহতি দিতে পারে। আবার 265-ডি ধারা বলা আছে যে অভিযোগ গঠন, যদি দেখে যে দায়রা আদালত দেখে যে এই মামলাটা পরিচালনা করার অনেক কারণ আছে এবং যুক্তিসঙ্গত লজিক আছে, তাহলে সেক্ষেত্রে এই মামলাটা অভিযোগ গঠন করবে, অর্থাৎ চার্জশিট যেটাকে বলে চার্জশিট গঠন করবে। আর 265-ডিতে বলা আছে যে অভিযোগ গঠন করার পর যদি আসামি মনে করে হ্যাঁ আমি এই অপরাধটা করছি, তাহলে যদি দোষ স্বীকার করে সেক্ষেত্রে আদালত কী করবে, দণ্ড প্রদান করবে। আর 265-এ বলা আছে যে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ, যদি এটা যে আসামি যে অপরাধটা করছে এই অপরাধটা যদি প্রমাণ করতে চায়, তাহলে সর্বপ্রথম ভিকটিমকে অর্থাৎ বাদী পক্ষকে কী করতে হবে, সাক্ষ্য গ্রহণ মানে সাক্ষী প্রমাণ দিয়ে প্রমাণ করাতে হবে যে সে অপরাধটা সংঘটিত করেছে। আর 265-জিতে বলা আছে যে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ, একটা বলা আছে যে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ 265-এর। আর 265-জিতে বলা আছে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আর যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি এটা প্রমাণিত হয়, তাহলে 265-H অনুযায়ী সাক্ষ্য প্রমাণ যদি প্রমাণিত না হয়, তো 265-H অনুযায়ী খালাস দিবে আসামিকে। আর যদি 265-I অনুযায়ী যদি দেখা যায় যে বাদী প্রমাণ করতে পারছে
যে সে দোষী, তাহলে 265 আইন অনুযায়ী আসামির পক্ষে সাক্ষ্য গ্রহণ তারিখ একটা দিন, মানে আসামি যে অপরাধটা করে নাই সেক্ষেত্রে আসামি কী কী সাক্ষ্য আছে সেটা 265 আইন অনুযায়ী, মানে আই উইটনেস যেটাকে বলে, এই অনুযায়ী কী করবে সেটা আসামি পক্ষকে সুযোগ দেবে। আর 265 যে অনুযায়ী যুক্তিতর্ক, অর্থাৎ বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ, অর্থাৎ আসামি পক্ষ এবং ভিকটিম পক্ষ যখন সাক্ষ্য গ্রহণ দুজনের শেষ হয়ে যাবে, তারপর তাদের মধ্যে যুক্তিতর্ক হবে, সেটা 265 যে ধারা অনুযায়ী। আর 265 কে অনুযায়ী যুক্তিতর্ক শেষে যে দল, মানে যেটা যদি প্রমাণিত হয় যে না আসামি দোষ করে নাই, তাহলে 265 কে অনুযায়ী খালাস করা হবে, মানে আসামিকে খালাস দিবে, তখন খালাস বা রায় দেবে। আর 265 এল অনুযায়ী দেখে যে আসামি পক্ষ এই ধরনের অপরাধ আরোপ করছে, তাহলে সে পূর্ববর্তী দণ্ডাদেশ অনুসরণ করবে। তাহলে গোয়া নামক একজন ম্যাজিস্ট্রেটের সামনে গোয়া সাক্ষী উপস্থিত হয়। তাই গোয়া নামক একজন ম্যাজিস্ট্রেটের সামনে খ নামে একজন সাক্ষী হিসেবে উপস্থিত হয়। গোয়া বলে যে কয়ের সাক্ষ্যের একটি শব্দ বিশ্বাস করে না। তার মানে গোয়া নামে একজন ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষী হিসেবে উপস্থিত হয়, ক সাক্ষী হিসেবে উপস্থিত হয়। এখন ম্যাজিস্ট্রেট বলতেছে যে ক যে সমস্ত কথাবার্তা বলছে, সাক্ষী যে সমস্ত কথা বলছে, সেটা একটা বিশ্বাস করে না। তাহলে এক্ষেত্রে উক্ত বক্তব্য দ্বারা ক হঠাৎ উত্তেজিত হয়, অর্থাৎ যখন ম্যাজিস্ট্রেট বলছে যে আমি তোমার একটা কথা বিশ্বাস করি না, তখন ওই লোকটা সাক্ষী উত্তেজিত হয়ে তখন ম্যাজিস্ট্রেটকে খুন করছে। তাহলে এটা কী হবে? এটা হবে 300 ধারায়, মানে উত্তেজিত হয়ে খুন করছে। তাহলে এটা তখন সরাসরি খুন হবে, কেননা উত্তেজনাবশত যদি কোনো মৃত্যু ঘটনা হয়, তাহলে সেটা খুন নয়, অপরাধজনক অপরাধ হিসেবে আখ্যায়িত হবে। যেহেতু বিচারককে, অর্থাৎ সরকারি লোককে সে উত্তেজিত হয়ে খুন করছে, তাহলে এটা খুন হিসেবে 300 ধারা খুন হিসেবে আখ্যায়িত হবে। আর ক নির্দিষ্ট অবস্থায় খকে ধরে রেখে প্রতারণামূলক ক্ষয়ের সম্মতি বেঁধে রেখে তার পোশাক হতে টাকা ও রত্ন নিয়ে নেয়, মানে টাকা পয়সা ছিনতাই করে। এই কাজটি করার জন্য ক ইচ্ছাকৃতভাবে খকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে। ক কোনো অপরাধ করেছে কারণ সে উত্তর দিন। তাহলে এটা 390 ধারা অনুযায়ী দস্যুতা করছে, অর্থাৎ দণ্ডবিধি 1860-এর 390 ধারা বলা আছে দস্যুতা, অর্থাৎ যদি কাউকে মৃত্যুর ভয় দেখে, যদি কোনো অপরাধ সংগঠিত করে, যদি কোনো কিছু নিতে চায় বা দিতে বাধ্য করে, তাহলে এটা খুন হিসেবে আখ্যায়িত হবে। আর এটা শাস্তি হবে 392 ধারা। এটা শাস্তির সর্বনিম্ন 10 বছর এবং যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা আছে। আর ক, খ, গ এবং এ, বি, সি, ডি এবং ই একটা ডাকাতি সংগঠন করেছে। ডাকাতি চুরি হওয়া দ্রব্যাদির মধ্যে বিয়ের দখলের থেকে একটি মোবাইল ফোন সেট এবং এফ এর দখলে থাকা একটা স্বর্ণের গলার হার উদ্ধার হয়েছে। এফ হারটি চুরি হওয়া দ্রব্য জেনে তা ডি এর নিকট থেকে গ্রহণ করেছে। তে ক, খ, গ মানে অর্থাৎ এ, বি, সি, ডি, ই এবং এফ এই 6 জন আসামির বিরুদ্ধে পেনাল কোডের 395, 412 ধারা অভিযোগ গ্রহণ করা হয়েছে। আপনি কি সকল আসামিকে উভয় দ্বারা শাস্তি দেবেন? কারণ দর্শাবো। যেহেতু এফ এখানে ডাকাতির মাল গ্রহণ করছে, সেক্ষেত্রে এক চোরাই মাল গ্রহণ করছে, তো চোরাই মাল রাখার শাস্তি হবে 3 বছর পর্যন্ত। এটা হলো 411 ধারায়। তাহলে 411 ধারায় বলা আছে 3 বছর শাস্তি হবে। আর যেহেতু ওরা ডাকাতি করছে, ডাকাতির শাস্তি হবে আলাদা, অর্থাৎ এ, বি, সি, ডি, ই এদের শাস্তি হবে ডাকাতির শাস্তি অনুযায়ী। আর এফ যেহেতু ডাকাতি মাল গ্রহণ করছে, সেহেতু তার শাস্তি হবে 311 ধারায় সর্বোচ্চ 3 বছর পর্যন্ত। কখন এবং কোন পরিস্থিতি দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যকে বর্জন করে? সাক্ষ্য আইন 1872-এর 91 থেকে 100 ধারা পর্যন্ত এখানে বলা আছে যে দালিলিক সাক্ষ্য দ্বারা দালিলিক সাক্ষ্যকেই প্রমাণ করতে হবে। তাহলে মানে 91 থেকে 100 ধারায় কখন এবং কোন পরিস্থিতি, অর্থাৎ যদি দালিলিক সাক্ষ্য থাকে, অর্থাৎ দালিলিক সাক্ষ্য দ্বারা দালিলিক সাক্ষ্য প্রমাণ করতে হবে, এটা বলা আছে 91 ধারায়। এবং 91 ধারা এবং 94 ধারা অনুযায়ী, অর্থাৎ সাক্ষ্য আইনের 91 ধারা এবং 94 ধারা অনুযায়ী সেটা প্রমাণ করতে হবে। দুষ্কর্মের সহচরকে যখন বলা হয় গুরুত্বপূর্ণ তথ্যাদি সমৃদ্ধ না হয়ে দুষ্কর্মের সহচর বিশ্বাসের অযোগ্য,
আবার বলা হয় দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হবেন এবং দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে সাজা দেওয়া হলে কেবল সে কারণে উক্ত সাজা বেআইনি হবে উক্ত বিধানসভার সাংঘর্ষিক কিনা সহ ব্যাখ্যা করুন। আমরা জানি যে 114 বিতে বলা আছে যে যদি দুষ্কর্মের সহযোগী সাক্ষ্য যদি গুরুত্বপূর্ণ তথ্যাদি দ্বারা যদি সমর্থিত না হয় তো সেটা বিশ্বাসের অযোগ্য। আবার সাক্ষ্য আইন 1872 133 দ্বারা বলা আছে দুষ্কর্ম সহযোগী সাক্ষ্য প্রাসঙ্গিক। তাহলে আমরা এখানে দুটো ধারা ব্যবহার করবো, 133 ধারা যদি দুষ্কর্ম সহযোগী আর 114 বি ধারা ব্যবহার করবো যদি এটা যদি সমর্থিত না হয় তাহলে গুরুত্বপূর্ণ তথ্যাদি দ্বারা যদি সমর্থিত না হয় তাহলে এটা বিশ্বাসের অযোগ্য। তো উইটনেস আর দ্য আইস অ্যান্ড আর্স অফ জাস্টিস বক্তব্য সাক্ষ্য 1972 সংশ্লিষ্ট বিধান উল্লেখ করবো, আলোচনা করবো। মানে উইটনেস আর দ্য আইস অ্যান্ড আর ইয়ার্স অফ জাস্টিস বক্তব্য সাক্ষ্য 1972 সংশ্লিষ্ট বিধান উল্লেখ করবো, আলোচনা করবো। তাহলে 60 ধারায় বলা আছে যে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যাখ্য হতে হবে, অর্থাৎ মাস্ট বি ডিরেক্ট। তার মানে মৌখিক সাক্ষ্য অর্থাৎ যা দেখবে সেটা অবশ্যই প্রত্যাখ্য হতে হবে, সেটা সাক্ষ্য আইনে বলা আছে 60 ধারা। মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যাখ্য হতে হবে, কিন্তু কোনো শোনা সাক্ষ্য এখানে গ্রহণযোগ্য হবে না। একজন ব্যক্তি একটি শিশুকে যৌন হয়রানির অভিযুক্ত হয়েছে। রাষ্ট্রপক্ষের অভিযোগ এই যে ঘটনাটি স্কুল বাসে সংঘটিত হয় এবং শিশুটিকে খেলনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাসে উঠানো হয়। অভিযুক্তের দ্বারা এই একই প্রকৃতির অপরাধ পূর্বেই সংঘটিত হয় এবং সে সাজাপ্রাপ্ত হয়েছিল। অভিযুক্তের পূর্ববর্তী দণ্ডাদেশ রাষ্ট্রপক্ষ বর্তমান মামলার সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে পারবে কি? অবশ্যই পারবে। কারণ যদি কেউ ক্রিমিনাল অপরাধ করে তো সেটা পরবর্তীতে যদি একই ধরনের অপরাধ করে তাহলে অবশ্যই সেটা উপস্থাপন করতে পারবে। তাহলে আমরা জানি যে 54 ধারায় বলা আছে চরিত্র সম্পর্কে, 54 ধারা বলা আছে, মানে সাক্ষ্য আইনে 54 ধারাতে বলা, 2 উপধারাতে বলা আছে যে খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। তার মানে 155 উপধারাতে বলা আছে যে বর্তমান সাক্ষ্য পূর্ববর্তী সাক্ষ্যের সঙ্গে যদি মিল না থাকে সেক্ষেত্রে 145 ধারা অনুযায়ী মানে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করা যাবে। 145 ধারা বলা আছে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করা যাবে। আর 54 উপধারাতে বলা আছে যদি পূর্বে কেউ ক্রিমিনাল কোনো অফেন্স করে থাকে বা যদি অপরাধ করে থাকে তা সেটা অবশ্যই বর্তমান যে অপরাধ করবে সেটার সাথে অবশ্যই মিল রেখে আদালত কী করবে, তখন তাকে সাজা প্রদান করবে। অর্থাৎ একবার চুরি করলে 3 বছর জেল, দ্বিতীয়বার চুরি করলে সেটা 14 বছর পর্যন্ত জেল হতে পারে। এটা বলা আছে দণ্ডবিধি 75 ধারা অনুযায়ী। তো কোন আইনগত কার্যধারার কারণে এবং কোনো ব্যক্তির মামলা করার অধিকার অর্জনের পূর্বে তার মৃত্যুর কারণে নির্ধারিত তামাদির মেয়াদ হতে সময় বাদ দেওয়ার বিধানসভা আলোচনা করব। তাহলে আমরা জানি যে 17 ধারাতে অর্থাৎ তামাদি আইনের 29টা ধারা আছে, তার মধ্যে তামাদি 1908। তাহলে সেখানে 17 ধারা বলা আছে যে কার্যধারা স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হবে। মানে অর্থাৎ এখানে বলা আছে যে কার্যধারা স্থগিতের সময় বাদ দিতে হবে, অর্থাৎ বিবাদী বিদেশে থাকলে থাকাকালীন সময় বাদ দিতে হবে। আর মৃত্যু প্রতারণার স্বীকৃতির সুদ অর্থাৎ তামাদি আইন মৃত্যু প্রতারণা অর্থাৎ 17তে মৃত্যু, 18তে প্রতারণার ফলাফল, মৃত্যু প্রতারণা, তারপরে 19-এর স্বীকৃতি এবং 20-এ আছে সুদের ফলাফল। তাহলে যদি কোনো আইনগত কার্যধারার কারণে এবং কোনো ব্যক্তির মামলা করার অধিকার অর্জনের পূর্বে মানে 14 ধারায় বলা আছে একটা, সেটা হচ্ছে যে কার্যধারা স্থগিত থাকাকালীন সময় বাদ দিতে হবে। 13 ধারায় বলা আছে বিবাদী যদি বিদেশে থাকে তাহলে সেক্ষেত্রে তার যে আসার যে সময় বা বিদেশে থাকার সময়টা ওটা তামাদি আইন থেকে বাদ যাবে। সে বিষয়টা বলা আছে এখানে 13 এবং 14 ধারা বিষয়টা আলোচনা করতে হবে। তো ক এবং খ 2 ভাই, তো সত্য আছে এমন একটি স্থাবর সম্পত্তি থেকে গ তাদের আংশিক বেদখল করে এবং ঘ 1 বছর পর অবশিষ্ট সম্পত্তি বেদখল করে। খ সুস্থ সাবলক হলেও খ একজন নাবালক ব্যক্তি। এই মামলা কখন দায়ের করতে হবে? আমরা জানি যে তামাদি আইনে 183টা অনুচ্ছেদ আছে। এই 183 অনুচ্ছেদের 48 অনুচ্ছেদে বলা আছে যে 3 বছরের মধ্যে অর্থাৎ নাবালকতা অবসানের পর 3 বছরের মধ্যে তাকে মামলা দায়ের করতে হবে। আর 6 ধারায় বলা আছে যে বৈধ অপরাধ অবসানের পর মামলা দায়ের করতে হবে। তাহলে 48 অনুচ্ছেদ মতে 6 ধারা মতে দেওয়া আছে, 6 ধারার মতে যে বৈধ অপরাধ অবসানের পর মামলা দায়ের করতে হবে, সেটা করবে 48 অনুচ্ছেদ অনুযায়ী। 48-এর মতে বলা আছে যে
বৈধ অপারগতা অবসান হওয়ার পর 3 বছর সে সময় পাবে মামলা করার জন্য। সেটা হচ্ছে 48 অনুচ্ছেদ অনুযায়ী। তাহলে কোনো ব্যক্তি যদি নাবালক হয় বা যদি পাগল হয়, তাহলে সেই ব্যক্তি পাগল থেকে সুস্থ হওয়ার পর অথবা নাবালক থেকে সাবালক হওয়ার পর সে 3 বছর সময় পাবে এবং 3 বছর পরে তাকে মামলা করতে হবে অথবা তার মামলাটা তামাদি হয়ে যাবে। একটি দেওয়ানি মোকদ্দমার রায় প্রচারিত হয় 10/9/2015 তারিখে। ডিগ্রি প্রস্তুত হয় 16/9/2015 তারিখে। ডিগ্রিতে রায়ের প্রতিফলন না ঘটায় ডিগ্রিদার 30/9/2015 তারিখে ডিগ্রি সংশোধন নিমিত্তে একটি দরখাস্ত দাখিল করলে আর 30/10/2015 তারিখে তা সংশোধিত হয়। ডিগ্রি জারি মামলা দায়ের করা হয় 30/10/2018 তারিখে। উক্ত ডিগ্রি জারি মামলাটি তামাদিতে বাড়িত কিনা। এখানে 182 অনুচ্ছেদ মতে বলা আছে যে ডিগ্রি জারির প্রথম আবেদন করতে হবে 3 বছরের মধ্যে। আপনি যদি ডিগ্রি জারি আবেদন করতে চান তাহলে আপনার 3 বছরের মধ্যে আবেদন করতে হবে। তা না হলে আপনার 6 বছরের মধ্যে আবেদন করতে হবে। সেটা হচ্ছে 48 ধারা অনুযায়ী, দেওয়ানি কার্যবিধি 48 ধারা অনুযায়ী সেটা একটা নিয়ম আছে। তো 3 বছরের মধ্যে যদি আপনি আবেদন করেন তাহলে বিবাদীকে নোটিশ দেওয়া লাগবে না। তাহলে আপনাকে এখানে দেখতে হবে যে এই যে সালগুলো দেওয়া আছে এই সালগুলোর মধ্যে 3 বছর পার হচ্ছে কিনা। যদি 3 বছর পার হয় তাহলে সে আর ডিগ্রি জারি আবেদন করতে পারবে না। তা আমাদের সময় বিশেষ ক্ষেত্রে পারবে যদি ওটাতে কোনো বলপূর্বক থাকে তাহলে সেক্ষেত্রে পারবে। তামাদির সময় গণনা সাধারণত বিধিগুলো কি, তামাদির সময় বৈধকরণের পদ্ধতি আলোচনা করব। আমরা জানি যে তামাদির সময় গণনার বিধিগুলো কি। এটা হচ্ছে 12 থেকে 25 ধারার মধ্যে আলোচনাগুলো করা আছে যে কোন কোন ক্ষেত্রে তামাদির সময় বৃদ্ধি পাবে। যেমন বিবাদী অনুপস্থিতকালীন সময়, তারপর কার্যধারা স্থগিতকালীন থাকার সময়, তারপরে কোর্টের বিভিন্ন কার্যধারা কার্যক্রম বন্ধ থাকার সময় এগুলো তামাদি সময় থেকে বাদ যাবে। এটা বলা আছে তামাদি আইন 1908-এর 12 থেকে 25 ধারার মধ্যে। কোনো মোকদ্দমার তামাদি সময় গণনা প্রতারণা ফলাফল কি। তাহলে মৃত্যু, প্রতারণা, স্বীকৃতি সুদ। তাহলে মৃত্যু বা প্রতারণা বলা আছে, প্রতারণা ফলাফল হচ্ছে 18 ধারাতে, তামাদি আইন 18 ধারাতে বলা আছে। এই বিষয়টা এখানে আলোচনা করতে হবে। তামাদি আইন 1908-এর তফসিল বর্ণিত অনুচ্ছেদ 142-140-এর মধ্যে মৌলিক পার্থক্য কি। 142-এ বলা আছে স্থাবর সম্পত্তি বাদী দখলে থাকাকালে বেদখল হলে 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। তার মানে 142 এবং 40-এর মধ্যে পার্থক্যটা কি। এটা পার্থক্য যে স্থাবর সম্পত্তি বাদীর দখলে থাকাকালে বেদখল হলে 12 বছরের মধ্যে মামলা করতে হবে। আর 140-এর বলা আছে যে স্থাবর সম্পত্তি বাদীর দখল লাভের জন্য, তার মানে একটা বাদীর দখলে থাকাকালে বেদখল হলে, মানে আপনার দখলে ছিল, যদি বেদখল হন তাহলে 142 অনুচ্ছেদ অনুযায়ী তামাদি আইন 142 অনুচ্ছেদে 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। আর 140 অনুচ্ছেদে বলা আছে যে স্থাবর সম্পত্তি বাদীর দখল লাভের জন্য, মানে স্থাবর সম্পত্তি আপনার দখলে নাই, সেটা 140, আর আপনার দখলে ছিল বেদখলে ছিল, সেক্ষেত্রে 142। তাহলে আপনাকে 12 বছরের মধ্যে মামলা করতে হবে। তো পেশাগত আচরণ বিধি ও নিয়ম বর্তিতা কখন এবং কীভাবে আইনে সন্নিবেশিত হয়। এটা হলো বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972-এর 43 আদেশটা বাতিল করা হয় এবং পরে আবার 44-এর 43 আদেশটা বাতিল করা হয়। যেহেতু পাকিস্তানের একটা ছিল পাকিস্তান বার কাউন্সিল, পরবর্তীতে এটা বাংলাদেশ বার কাউন্সিল হিসেবে আখ্যায়িত হয় 44-এর জি অনুচ্ছেদ অনুযায়ী। একজন অ্যাডভোকেট যিনি অগ্নিপীড়ন প্যানেল লয়ার হিসেবে তাদের মামলা দায়েরও পরিচালনা করেন। তো সেক্ষেত্রে 2000 টাকা আদায়ের একটা মোকদ্দমা ব্যাংকের পক্ষে ডিগ্রি হয়। ব্যাংক অ্যাকাউন্ট সরবরাহ ডিগ্রি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট জমি ক্রয় করতে অনুরোধ করেন। তদ অনুযায়ী অ্যাডভোকেট সাহেব তার 4 সন্তানের নামে মামলাটি 4টি কবলা দলিল মূলে সম্পত্তি খরিদ করেন। দি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এডিকুইটি চ্যাপ্টার 2-5 নং ধারা অনুযায়ী অ্যাডভোকেট সাহেব পেশাগত অসদাচরণ করেছে কিনা বর্ণনা করুন। তো অবশ্যই অসদাচরণ করেছে, কারণ এখানে দি ক্যাননস অফ প্রফেশনাল গুড কন্ডাক্ট অ্যান্ড এডিকুইটি 4টে অধ্যায় আছে। এই 4টে অধ্যায়ে 2য় অধ্যায়ে 5 নং অধ্যায়ে বলা আছে যে 2য় অধ্যায়ের 5 নং বিধিতে বলা আছে যে বিরোধী সম্পত্তি ক্রয় করা যাবে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবশ্যই এখানে সে কী করছে, এটাই সে ভায়োলেট করছে। তো এটা অবশ্যই অপরাধ করছে। এটা হচ্ছে মডেল টেস্ট নাম্বার 2।